আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে, তার সহযোগীদেরও বিচার হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির অভিযোগ দুদক গুরুত্বের সাথে দেখছে বলেও এ সময় জানান ডক্টর ইউনূস। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে সকল প্রমাণ সরকারের কাছে আছে। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বাংলাদেশ জবাবের অপেক্ষায় আছে, জানান প্রধান উপদেষ্টা। শুধু শেখ হাসিনা নয়, যারা তার সঙ্গে জড়িত, তার পরিবার, ঘনিষ্ঠ সহযোগী ও ক্লায়েন্ট, তাদের সবাইকেই বিচারের মুখোমুখি হতে হবে। তাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছি, তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাইনি। আইনি প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ায় সময় লাগছে, তবে শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের 15 বছরের শাসনে বিরোধী মত দমনে বন্দিশালা আয়নাঘরে চলা অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আমি হতবাক। এটি এমন এক বিভৎস স্থান যা দেখলে শিউরে উঠতে হয়। হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী ও পুলিশের মাধ্যমে শত শত রাজনৈতিক কর্মীকে গুম, নির্যাতন ও হত্যা করা হয়েছে এখানে। শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। গেল 15 বছরের গুম, খুন সহ জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন 2 কূটনৈতিক। ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব কথা জানান। এদিকে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে 15 জুন তদন্ত প্রতিবেদন দিতে সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন মার্কিন 2 কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার রোধে সহযোগিতার আশ্বাস দেন তারা। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এসব কথা গণমাধ্যমকে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। চিফ প্রসিকিউটর বলেন, তাড়াহুড়ো করে বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তাছাড়া কোনো রাজনীতিবিদদের বক্তব্যের প্রভাব ট্রাইব্যুনালে পড়ছে না। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এইখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়, বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলার ওসি আশরাফুল ইসলাম সহ 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তদন্ত প্রতিবেদন দিতে 15 জুন পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। আগামী 11 মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। বিগত স্বৈরাচার সরকারের নির্দেশে জুলাই মাসে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন উপস্থাপন করে এই তথ্য জানান সংস্থাটির হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে দায়বদ্ধ অন্তর্বর্তী সরকার। সামদানি প্রত্যাহ রিপোর্ট। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। জুলাই ও আগস্টে হাসিনা ও তৎকালীন আওয়ামী সরকারের নির্দেশে গোটা দেশ জুড়ে সাধারণ ছাত্র জনতার উপর চলে নারকীয়তা। এসব নৃশংসতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। সহিংসতায় নারী, শিশুসহ অসংখ্য মানুষ চিরতরে পঙ্গু হয়ে গেছে। এছাড়া ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন তৈরিতে সহায়তা করায় অন্তর্বর্তী সরকারের প্রতি ধন্যবাদ জানান ভলকার তুর্ক। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। যতগুলো ঘটনা ঘটেছে তার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের প্রত্যক্ষ সহায়তা ছিল। আমি প্রফেসর ইউনুসের প্রতি ধন্যবাদ জানাবো। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে তৎপর ছিলেন। আন্তর্জাতিক সংস্থাতে মানবাধিকার লঙ্ঘন ও বিচারের বিষয়টি যাতে তুলে ধরা যায় সে বিষয়ে কাজ করছি। আপনাদের নিয়মিত আপডেট জানানো হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, এই প্রতিবেদনই বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাজ শেষ হয়ে যাবে না। এছাড়া দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন কথা একপেশে বলেও মনে করেন উপদেষ্টা। Muslim community, only a few of them belong to minority religions. সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে। দেশে যে কয়টি সহিংসতা ঘটেছে তার অধিকাংশের পেছনে আওয়ামী সন্ত্রাসীরা দায়ী। সংখ্যালঘুদের চেয়ে এসব সহিংসতায় মুসলমান ভুক্তভোগী বেশি। সংবাদ সম্মেলনে যাত্রাবাড়িতে সাধারণের ওপর পুলিশ নির্যাতন নিয়ে একটি তথ্যচিত্রের চুম্বকাংশ দেখানো হয়। এ সময় শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহমুদুর রহমান ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন। সামদানি প্রত্যয়, আর টিভি। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, তাজুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল, রূপা সহ 12 আসামিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা। আন্দোলনের সময় যারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে, এবং এই আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে 12 জনকে আজকে বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। 302-এর মামলা যে ঘটনাগুলো হয় ম্যাজিস্ট্রেট আদালতে, এটা স্বভাবতই 302-এর মামলা এবং সেন্সিটিভ বিষয়, এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না। শেখ হাসিনার বিচারের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এসব কথা বলে নির্বাচন পেছানোর সুযোগ নেই। দুপুরে রাজধানীর একটি অনুষ্ঠানে এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, সরকারের ভেতরে কিচেন ক্যাবিনেট আছে বলেই অনেক গণবিরোধী সিদ্ধান্ত আসছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জাহাজ ভাঙা শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন রাজধানীর বনানীর একটি হোটেলে এই আলোচনার আয়োজন করে। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কয়েকটা বেস্ট ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরি। আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিচার একটি আইনি প্রক্রিয়া, এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলছে আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এগুলোর বলে তো নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। অনির্বাচিত সরকারের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য বলেও মন্তব্য করেন তিনি। এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটা ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের ভেতর কিচেন ক্যাবিনেট আছে যারা জনবান্ধব সিদ্ধান্ত নিতে বাধা সৃষ্টি করছে এবং গণবিরোধী সিদ্ধান্ত নিতে পায়তারা চালাচ্ছে। সরকার যারা চালাচ্ছেন নেপথ্যের লোকেরা, তারা গণবিরোধী। সরকারের ভিতরে আবার কোনো কিচেন ক্যাবিনেট আছে। ডক্টর ইউনূস সাহেব একাই সব সিদ্ধান্ত নিতে পারেন না।
2-3 জন উপদেষ্টা তারা তাকে জনবান্ধব প্রো পিপল কোনো সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না। বাজার সিন্ডিকেট করে যারা নিত্যপণ্যের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে সরকার নীরব বলে অভিযোগ করেন রিজভী। রাজনৈতিক কর্তৃপক্ষ অথবা সরকারের। খান আলামিন, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। শপথ বাক্য পাঠ শেষে বঙ্গভবন থেকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে তাকে বরণ করে নেয় কর্মকর্তা কর্মচারীরা। নতুন শিক্ষা উপদেষ্টা জানান, দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যেন দেশের ভেতরে থেকে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে শিক্ষার্থীরা। 10 মার্চের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে যাবে জানিয়ে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা খাতে 15 বছরের বঞ্চনা 1 বছরের বাজেট দিয়ে সমাধান করা যায় না। খান আলামিনের আরো একটি রিপোর্ট। বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন। নতুন উপদেষ্টা যুক্ত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা এখন 23 জন। অধ্যাপক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী। শপথ নেওয়ার পর বঙ্গভবন থেকে সরাসরি সচিবালয়ে যান অধ্যাপক সিআর আবরার। সেখানে সদ্যবিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ কর্মকর্তা কর্মচারীরা তাকে বরণ করে নেয়। এ সময় সদ্যবিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকদের অবসর ভাতার সমস্যার সমাধান দ্রুত সমাধান করা উচিত। শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বই পেয়ে যাবে বলে জানান তিনি। আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের 10 তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। এদিকে প্রধান উপদেষ্টা 2 জনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে শেখ মঈনুদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করবেন, আর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সাহায্য করবেন ফয়েজ আহমদ তৈয়ব। খান আলামিন, RTV, ঢাকা। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। ডক্টর ইউনুস বলেন, সবকিছুকে ইতিবাচক পরিবর্তন করতে হবে। এসব কাজ সম্পন্ন করতে কোনো অজুহাত দাঁড় করানো যাবে না। এ সময় তিনি শ্রমিকদের জন্য বীমা ও স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বিপুল অবৈধ সম্পদ আছে এমন খবর ছড়িয়ে মধ্যরাতে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা তছনছ করেছে একদল যুবক। এ সময় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন বাড়ির কেয়ারটেকার। ঘটনাটি নিয়ে তুমুল সমালোচনার পর বুধবার দুপুরে 3 জনকে আটক করে পুলিশ। জাকারিয়াকে সঙ্গে নিয়ে জাহিদ রহমানের রিপোর্ট। মঙ্গলবার রাত 11টার দিকে একদল যুবক গেট ভেঙে ঢুকে পড়ে গুলশানের এই বাড়িতে। তল্লাশির নামে আলমারি, ওয়ার্ড্রপ সহ প্রায় সব আসবাব খোলা হয়। এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে দেখেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক খুদে বার্তায় বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা ও অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পাওয়া গেছে। আমরা সব বের করতেছি, সাংবাদিক সাহেবরা সবাই দেখতেছে। আমরা এখানে কোনো কিছু নিজেরা কোনো কিছু লুকাইলে তাদের সাথে এসে আমি ভিডিও করতেছি। আপনাদের মতে আমি ভিডিও মানে আমি মোবাইল অন করে রাখছি, আমি কোনো কিছু তো হাতও দিই নাই, আমি কিছু ধরিও নাই। যখন একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে।
আমরা এখানে ছিলাম, ঠিক আছে, ক্লিয়ার। আর কোনো কথা আছে? 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। পলিটিশিয়ানদের 2-4টা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়েন না আপনারা। না, আমরা প্যারা নিচ্ছি না, ঠিক আছে। আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন, যান। বাড়ির কেয়ারটেকারের অভিযোগ তল্লাশির নামে লুটপাট চালানো হয়েছে। আয়ার দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। দরজা আধা ঘন্টা ধরে দরজা লাইতে ভাঙতেছে। এখন কি করুম, বাইরে আমি সব খুলে লাইতেছে। পরে কি লাইতে বাইরে সব দরজা আমরা কিচেন দিয়ে গেছি। এই ঘটনায় প্রায় আধ ঘন্টা পর গুলশান থানা পুলিশ ও যৌথ বাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সামনেই বাসা থেকে বের হয়ে যায় ওই যুবকরা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। বাসার কেয়ারটেকার বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 15 জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন। ঘটনার ফুটেজ দেখে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতরা হলেন শাকিল খন্দকার, জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকারে কাজ করতেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে পুলিশের SI ও কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন CNG চালিত অটোরিকশার চালকরা। দুপুরে পূর্বাচলের 300 ফিট সড়কে চাঁদাবাজি ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ করে CNG চালিত অটোরিকশার চালকরা। এ সময় তারা ভোলতা কুড়িল বিশ্বরোড সড়কের বেশ কয়েকটি BRTC ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষুব্ধ চালকরা এক SI ও কনস্টেবলকে পিটিয়ে আহত করে। অটো চালকরা জানান, গত কয়েকদিন ধরে ওই সড়কের কুড়িল বিশ্বরোড এলাকায় চাঁদা আদায় করে একটি পক্ষ। টাকা না দেয়ায় কয়েকজন অটো চালককে মারধর এবং গাড়ি ভাঙচুর করে। এই প্রতিবাদে বিক্ষোভ করে CNG চালিত অটোরিকশা চালকরা। 7 দিন সময় দিয়ে গাবতলী গরুর হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গাবতলী হাট এলাকায় বসানো দোকান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটের গদি ঘরও ভেঙে দেওয়া হয়। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জায়গাগুলো অবৈধভাবে ভাড়া দেওয়া হবে। তবে দোকানিদের দাবি, ইজারাদারদের কাছ থেকে ভাড়া নিয়েই দোকান তুলছিলেন তারা। সাকিবুর রহমানের রিপোর্ট। দীর্ঘদিন পর উচ্ছেদে এসেও অভিযান স্থগিত করতে হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। কারণ অবৈধ দোকানীদের নোটিশ না দেয়ায় তোপের মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের প্রশাসকের। তবে এর আগে গুড়িয়ে দেয়া হয় 20টি অবৈধ দোকান। গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে উঠেছে ইট, বালি, সিমেন্ট, রড ও পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেওয়ার পরেও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করে দোকানিরা। প্রতি মাসে মাটি ভাড়া নেয়, আমরা নিজেরা তুলে লইছি। আমাকে 10 মিনিট লাট মালিকে নেয়, হঠাৎ করে এসে ভাঙছে। 2 ঘন্টা যদি সময় দিত সবাই মাল চাপানো সুন্দর মতো সরাই নিয়ে যেতে পারতো, কারো ক্ষতিগ্রস্ত হতো না। এই মুহূর্তে এই যে ঈদ বাজার, ঈদ সামনে আসছে, দোকানদার সবাই তো গরিব মানুষ। এইটা একটা কাম করলো সরকার, দিব আমার এই টাকাটা ভাড়া দিতে এই জায়গার জন্য। হ্যাঁ ওই হাসিল করে। বৈধভাবে ব্যবসা করার জন্য 7 দিনের সময় দিয়েছে সিটি কর্পোরেশন। এখানে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে 7 দিনের সময় দিয়েছেন, যে 7 দিনের ভিতরে তারা এই মালামালগুলো সরিয়ে নেবে এবং আমরা বৈধভাবে তাদেরকে বসার জন্য একটা জায়গা করে দেব। সিটি কর্পোরেশনের জায়গায় অবৈধ স্থাপনার মাধ্যমে রাজস্ব হারাতে চায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এজন্য বৈধভাবে ব্যবসা করার পথ তৈরি করতে আলোচনায় বসতে চায় তারা। যারা অবৈধভাবে কোনো কিছু করেছেন আমরা ইনভেস্টিগেট করব, যদি আমরা অপরাধী পাই আমরা ফৌজদারি ব্যবস্থা নেব। এখানের মধ্যে 30 একর জায়গা আছে। এই 30 একর জায়গা থেকে কি যে পরিমাণ রেভিনিউ আসবে আমরা সেই রেভিনিউটা আমাদের কাছ থেকে নিতে চাই। বর্তমানে গাবতলী হাট এলাকায় 30 একর ও পুরো বেরিবাদ এলাকায় 150 একর জায়গা অবৈধভাবে দখলে রয়েছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এত সংবাদ পর্যন্তই। মধ্যরাতে সংবাদ 1টায় দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।